1000 কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেটের আজকের প্রথম ক্লাস। তোমরা জিকে স্টাডি প্লেলিস্টে চলে যাও, গিয়ে সেখানে সমস্ত ক্লাসগুলো দেখো, ঠিক আছে, এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজ 1000 ইতিহাসের প্রশ্ন উত্তরের প্রথম ক্লাস আমরা স্টার্ট করি। দেখো তোমাদের জন্য ফার্স্ট কোশ্চেন, দেখো প্রথম কোশ্চেন 1000 ইতিহাসের কোশ্চেন অ্যান্সারের ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়। দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয় কিন্তু 1526 খ্রিস্টাব্দে। কার সাথে? না, আমাদের বাবরের সাথে ইব্রাহিম লোদি। তাহলে বাবরের সাথে ইব্রাহিম লোদি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়। পানিপথ যেটা হরিয়ানা, আমাদের হরিয়ানা রাজ্যে অবস্থিত পানিপথ, সেখানে কিন্তু প্রথম যুদ্ধ হয়। তারপর দেখো খানুয়ার যুদ্ধ কত সালে হয়। খানুয়ার যুদ্ধ হয় 1527 সালে, অর্থাৎ বাবরের এই যুদ্ধে অংশগ্রহণ বা বাবরের সময় এই যুদ্ধটা হয়েছিল 1527 সালে। অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধের পরে তার পরের বছর কিন্তু খানুয়ার যুদ্ধ হয় কত সালে? না, 1527 সালে। তারপরে কোশ্চেনটা দেখো, কোন যুদ্ধের ফলে ভারতে সাময়িকভাবে মোগল শাসন ছেড়ে দেয় বা ছেদ পড়ে। দেখো ভারতে যে বাবর, পরে হুমায়ুন, তারপরে এইভাবে যে বংশ পরম্পরায় মোগল সাম্রাজ্য চলছিল, তো বাবরের পরে তার পুত্র হুমায়ুনের সময় কিন্তু মোগল সাম্রাজ্য সাময়িকভাবে ছেদ পড়ে। কারণটা দেখো, কারণ মোগল সাম্রাজ্যে বিলগ্রিমের যুদ্ধের ফলে কিন্তু যে শেরশাহের সাথে হুমায়ুনের কী হয়েছিল, যুদ্ধ হয়েছিল। তো শেরশাহের সাথে হুমায়ুনের যুদ্ধ হওয়ার ফলে হুমায়ুন হেরে গিয়েছিল বিলগ্রিমের যুদ্ধে। হেরে যাওয়ার পরে হুমায়ুন পলাতক হয়েছিল এবং পালিয়ে গিয়েছিল। তখন মোগল সাম্রাজ্য তখন স্টপ হয়ে গেছিল হুমায়ুন চলে যাওয়ার পরে। সেখানে শেরশাহ সুর বংশ প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। তাহলে বাবরের পুত্র আমাদের হচ্ছে ঔরঙ্গজেবের আমলে কিন্তু আমাদের মোগল সাম্রাজ্য স্টপ হয়েছিল প্রায় 3-4-5 বছরের জন্য। তখন কিন্তু সেখানে রাজত্ব করেছিল আমাদের শেরশাহ, সুর বংশ রাজত্ব করেছিল, ঠিক আছে। তো তাহলে অ্যান্সারটা হবে আমাদের বিলগ্রিমের যুদ্ধ, যেখানে শেরশাহের সাথে যুদ্ধ হয়েছিল কার? আমাদের ঔরঙ্গজেব, ঠিক আছে। সড়ক-ই আজম বা গ্যাংটক রোড কে নির্মাণ করে? তাহলে আমাদের এই কলকাতায় অবস্থিত গ্যাংটক রোড বা সড়ক-ই আজম নির্মাণ করে কিন্তু শেরশাহ। কে নির্মাণ করে? শেরশাহ, ঠিক আছে। ভূমি রাজস্ব ব্যবস্থার বিষয়ে শেরশাহ যে দুটি নিয়ম প্রবর্তিত করেছিল, মানে ল্যান্ড রেভিনিউ সিস্টেমের মধ্যে, অর্থাৎ ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে শেরশাহ দুটো নিয়ম প্রবর্তিত করেছিল। সেই নিয়ম দুটো হলো পাট্টা এবং কবুলিয়ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যতগুলো কোশ্চেন পাবে সব কিন্তু টপ ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেছিল কিন্তু আমাদের কি? শেরশাহ। কি? পাট্টা এবং কবুলিয়ত। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ তোমরা দেখতে পাচ্ছ 1556 সালে হয়। কত সালে হয়? 1556 সালে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়, যেখানে আকবরের সাথে হিমুর যুদ্ধ হয়েছিল, তাই না? তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ তাহলে কত সালে হয়? 1556। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে। ঠিক পানিপথের প্রথম বিশ্বযুদ্ধ 30 বছর পর কিন্তু পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। তারপরে তোমরা দেখতে পাচ্ছ হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? দেখো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে, অর্থাৎ পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় 20 বছর পরে কিন্তু হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। যেটা করেছিল কি? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল কত না, পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু 20 বছর পরে হলদিঘাটের যুদ্ধ সম্পন্ন হয়েছিল। তাহলে তোমরা কীভাবে মনে রাখবে? তোমরা মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধ 1526, তার 30 বছর পরে পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 এবং তার 20 বছর পরে হলদিঘাটের যুদ্ধ 1576 সালে। আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিল বা কোন সম্রাটের সভায় আর কি আবুল ফজল ছিল? আবুল ফজল ছিল কিন্তু আকবরের সভাসদ বা সবাই কিন্তু আবুল ফজল সভাকবি বা সভাসদ হিসাবে কিন্তু ছিল। তারপর দেখো মনসবদারি প্রথা কে প্রবর্তন করে? দেখো মনসবদারি প্রবর্তন করে কিন্তু আমাদের আকবর, মোগল সাম্রাজ্যের তৃতীয় রাজা। বাবরের পরে হুমায়ুনের পরে আকবর। এই আকবর কিন্তু মনসবদারি প্রথা প্রবর্তন করে। সম্রাট জাহাঙ্গীর কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দিয়েছিল? তাহলে দেখো শিখ ধর্মগ্রন্থের যে শিখ ধর্মের যে গুরু ছিল, সেই গুরুদের মধ্যে অন্যতম গুরু ছিল কিন্তু গুরু অর্জুন সিং। তো সম্রাট জাহাঙ্গীর কিন্তু সেই অর্জুন সিংকে কী করেছিল না, হত্যা করেছিল মানে প্রাণদণ্ড দিয়েছিল বা ফাঁসি দিয়েছিল, ঠিক আছে।
তো শিখ ধর্মের প্রথম গুরু কে ছিল আমরা জানি। শিখ ধর্মের প্রথম গুরু হচ্ছে কিন্তু আমাদের গুরু নানক, এবং শিখ ধর্মের শেষ গুরু অর্থাৎ দশম গুরু ছিল কিন্তু গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, এই গুরু গোবিন্দ সিং কিন্তু প্রবর্তন করেছিল খালসা প্রথা, তারপরে পঞ্চক প্রথা। ঠিক আছে, আর এই শিখ শিখ ধর্মের যে গ্রন্থটা, সেই গ্রন্থটা হচ্ছে আদি গ্রন্থ বলে। আর এই শিখ ধর্মের যে আমাদের যে টেম্পল, যেটা অমৃতসরের স্বর্ণ মন্দির আমরা দেখতে পাই পাঞ্জাবে, ঠিক আছে, এটা কিন্তু শিখ ধর্মের সাথে রিলেটেড। মুসলমানরা কাকে জিন্দাপীর বলতো? দেখো, জিন্দাপীর বলতে কিন্তু আমাদের ঔরঙ্গজেব, মোগল সাম্রাজ্যে ঔরঙ্গজেবকে বা ঔরঙ্গজেবের উপাধি ছিল কিন্তু জিন্দাপীর। কারণ ঔরঙ্গজেব হচ্ছে কি অনেকটা ধার্মিক বিষয়ে বেশি ইন্টারেস্টেড ছিল। ঠিক আছে, ওই জন্য তাকে জিন্দাপীর বলে আখ্যায়িত করা হয়েছিল। ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেছিল? ঔরঙ্গজেবের সময় কিন্তু শিবাজিও কিন্তু তখন রাজা ছিল। তো ওই ঔরঙ্গজেবের সময় শিবাজিকে ঔরঙ্গজেব বলেছিলেন কিন্তু পার্বত্য, কী বলেছিলেন না, পার্বত্য মুশিক বলে কিন্তু ঔরঙ্গজেব অভিহিত করেছিল। ঠিক আছে, আর আমরা এক্ষুনি কী জানলাম? ঔরঙ্গজেবের আরেকটা নাম কী জানলাম আমরা? কিন্তু আরেকটা নাম জানলাম জিন্দাপীর। পরের কোশ্চেন দেখো, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাশ্মীরের আকবর বলা হয় কিন্তু জয়নাল আবেদিনকে। তো জয়নাল আবেদিনের অপর নাম কি? জয়নাল আবেদিনের অপর নাম হচ্ছে কিন্তু আমাদের কাশ্মীরের আকবর। তো কাশ্মীর রিলেটেড একটা বই বা একটা গ্রন্থ আমরা জানি রাজতরঙ্গিনী, যে এই বইটি লিখেছিলেন কিন্তু কলহন, তাহলে কাশ্মীর রিলেটেড। ঠিক আছে, আর এই কাশ্মীর শহরটাকে কে তৈরি করেছিল? আমাদের সম্রাট অশোক। তারপরে দেখো, মোগল যুগে তাম্র মুদ্রার নাম কী ছিল? আচ্ছা, মোগল যুগে যে তামার যে মুদ্রা ছিল, সেই মুদ্রার নাম হচ্ছে দাম। ঠিক আছে, তা মোগল যুগে যে তামার মুদ্রা ছিল, সেই মুদ্রার নাম কি হিসেবে আমরা জানতে হবে? সেই মুদ্রার নাম ছিল কিন্তু দাম। তারপরে দেখো, কে কলকাতা মহানগরী আধুনিক ইতিহাস, অর্থাৎ আমাদের যে কলকাতা শহর তৈরি হয়েছিল, এই কলকাতা শহর কে প্রথম আধুনিকভাবে স্ট্যাবলিশড করেছিল? তাহলে হয়ে যাবে কিন্তু জব চার্নক। ঠিক আছে, সুতানুটি, কালিকাটা এবং গোবিন্দপুর, এই তিনটে গ্রামকে নিয়ে কিন্তু জব চার্নক 1770 78 এরকম টাইমে কিন্তু এই কলকাতা শহরকে স্ট্যাবলিশড করেছিল। পরের কোশ্চেনে আমরা চলে যাই। দেখো, কে ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেছিল? তাহলে আকবরের আমলে কিন্তু আকবরের সময়কালে ফার্সি ভাষায় রামায়ণ ট্রান্সলেট বা অনুবাদ করেছিল বাদাউনি। কে করেছিল? বাদাউনি। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ তারপরেরটা বলেছে যে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল কিন্তু মুর্শিদ কুলি খাঁ। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ। অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির কে তৈরি করেছিলেন? দেখো, শিখদের ধর্মগুরু যতজন ছিল, 10জন ধর্মগুরু, তার মধ্যে অন্যতম ছিল গুরু রামদাস। তো এই গুরু রামদাস কিন্তু স্বর্ণ মন্দির তৈরি করেছিল পাঞ্জাবের অমৃতসরে, যেটা আমরা গোল্ডেন টেম্পল বলে জেনে থাকি। তো এই স্বর্ণ মন্দির কে করেছিল? গুরু রামদাস। আর শিখ ধর্মগ্রন্থের সাহায্যে আমরা কী জানতে পারি না? শিখ ধর্মগ্রন্থের প্রথম গুরু ছিল গুরু নানক, এবং শিখ ধর্মগ্রন্থের শেষ গুরু ছিল কিন্তু গুরু গোবিন্দ সিং বা দশম গুরু, যিনি কিন্তু খালসা প্রথা স্টাবলিশ করেছিল। আর কি স্টাবলিশ করেছিল কি পঞ্চক প্রথা। ঠিক আছে, আর শিখ গ্রন্থের নাম হচ্ছে আদি গ্রন্থ। গদর পার্টি প্রতিষ্ঠাতা কে? গদর পার্টি প্রতিষ্ঠা করেছিল কিন্তু আমাদের লালা হরদয়াল। আমাদের দক্ষিণ আফ্রিকার সান ফ্রান্সিসকোতে কিন্তু গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল। সাইমন কমিশন কত সালে ভারতে আসে? সাইমন কমিশন ভারতে আসে 1928 সালে। সাইমন কমিশন ভারতে আসে যে আমাদের 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন, যেটা আমাদের ভারতে লাগু হয়েছিল, সেই আইনকে কতটা কার্যকরী হয়েছে কিনা সেইটা চেক করতে বা খতিয়ে দেখতে কিন্তু আমাদের ভারতে সাইমন কমিশন এসেছিল 1928 সালে। ঠিক আছে, গান্ধীবুড়ি কাকে বলা হয়? গান্ধীবুড়ি বলা হয় কিন্তু মাতঙ্গিনী হাজরাকে। ঠিক আছে, গান্ধীবুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। ইনি আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের তমলুকে যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে, তখন তমলুকে একটা ছোটো মতো গোষ্ঠী আর কি, বা মানুষের দল মিলে তমলুক থানাতে আক্রমণ করেছিল। সেই থানার কিন্তু আক্রমণ করার সময় আমাদের প্রথমে যিনি লিড করছিলেন আর কি, লিডার ছিলেন, তিনি ছিলেন মাতঙ্গিনী হাজরা। এবং সেখানে
পুলিশের সাথে লড়াইয়ে কিন্তু মাতঙ্গিনী হাজরা 80 বছরের বয়স্ক মহিলা আর কি 80 বছরের বুড়ি, তিনি মারা যান, নিহত হন। ওই জন্য আমরা মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলে জেনে থাকি। ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করে? ভারত ছাড়ো আন্দোলন সূচনা করে কিন্তু আমাদেরকে মহাত্মা গান্ধী কিন্তু ভারত ছাড়ো আন্দোলন সূচনা করে 1942 সালে। ভারতের শেষ ভাইসরয় কে ছিল? ভারতের শেষ ভাইসরয় ছিল কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন। অর্থাৎ ভারতের স্বাধীনতা হওয়ার সময় শেষ ভাইসরয় ছিল লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক আছে। এবং ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম ভাইসরয় ছিল কিন্তু কে? আমাদের লর্ড মাউন্ট ব্যাটেন। এবার যদি বলে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় কে ছিল, তাহলে হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর এবং শেষ গভর্নর ছিল স্বাধীন ভারতের, তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী। নৌবিদ্রোহ বা সিপাহি মিউনিটি কত সালে হয়েছিল? তা নৌবিদ্রোহ বা যেটা আমরা সিপাহি মিউনিটি বলে থাকি, সেটা হয়েছিল 1946 সালে। ঠিক আছে। এটা মুম্বাইতে হয়েছিল 1946 সালে নৌবিদ্রোহ হয়েছিল। পরের কোশ্চেন তোমরা দেখতে পাবে, কনিক উপাধি কে গ্রহণ করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনিক উপাধি গ্রহণ করেছিল কিন্তু অজাতশত্রু। আমাদের মগধ সাম্রাজ্যের প্রথম বংশ যেটা ছিল হর্ষঙ্ক বংশ, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা ছিল রাজা বিম্বিসার। সেই বিম্বিসারের পুত্র ছিল অজাতশত্রু। এই অজাতশত্রু কনিক উপাধি গ্রহণ করেছিলেন। এবং এই অজাতশত্রু আমলে কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। অজাতশত্রুর আমলে প্রথম বৌদ্ধ কী হয়েছিল? বৌদ্ধ সম্মেলন হয়েছিল। কোথায় হয়েছিল? এটা হবে রাজগৃহতে। ঠিক আছে। রাজগৃহ তখন আমাদের মগধের রাজধানী ছিল। ঠিক আছে, সেখানে হয়েছিল। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে এক্ষুনি বললাম, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। তাহলে মগধ সাম্রাজ্যের প্রথম যে বংশ সেটা হচ্ছে হর্ষঙ্ক বংশ, সেই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। তাহলে এক কথায় আমরা বলতে পারি মগধের প্রতিষ্ঠাতাও কিন্তু বিম্বিসার। মগধের রাজধানী কী ছিল? পাটলিপুত্র। ফরওয়ার্ড ব্লক কে গঠন করে? ফরওয়ার্ড ব্লক গঠন করে কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। 1939 খ্রিস্টাব্দে কিন্তু ফরওয়ার্ড ব্লক গঠন করে কি? আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস আরও আমাদের যে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুটো সেশন বা দুটো অধিবেশনে সভাপতিত্ব করেছিল। একটা হরিপুরা সেশন, একটা হচ্ছে ত্রিপুরা সেশন। মানে 1938-এ হরিপুরা এবং 1939 ত্রিপুরা, এই দুটো অধিবেশনে সুভাষচন্দ্র বোস সভাপতিত্ব করেছিল। আর সুভাষচন্দ্র বোস কি আমাদের হচ্ছে ফরওয়ার্ড ব্লক এটি গঠন করেছিল। গান্ধী আরোহণ চুক্তি কত সালে হয়? গান্ধী আরোহণ চুক্তি হয় কিন্তু 1931 সালে। কত সালে? 1931 সালে। যেহেতু গান্ধী আরোহণ চুক্তির মাধ্যমে সেখানে কথা হয়েছিল যে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে আমাদের মহাত্মা গান্ধী অংশগ্রহণ করবে, যেটা আমাদের লন্ডনে যে দ্বিতীয় গোলটেবিল বৈঠক হবে, সেখানে মহাত্মা গান্ধী অংশগ্রহণ করবে। বিক্রমশীল উপাধি কে গ্রহণ করে? দেখো, পাল বংশের রাজা ধর্মপাল কিন্তু এই বিক্রমশীল উপাধি গ্রহণ করে। কী উপাধি? বিক্রমশীল উপাধি। ঠিক আছে। তারপরে দেখো, প্রিয়দর্শিকা কে লেখেন? প্রিয়দর্শিকা লেখেন কিন্তু আমাদের হর্ষবর্ধন প্রিয়দর্শিকা লেখেন। রত্নাবলী এই বইগুলো কে লেখেন? কিন্তু হর্ষবর্ধন লেখেন। ঠিক আছে। তাহলে হর্ষবর্ধনের লেখা বইয়ের নাম কি? প্রিয়দর্শী রত্নাবলী। তারপরে কোশ্চেনটা দেখো, শিলাদিত্য উপাধি কে গ্রহণ করে? শিলাদিত্য উপাধি গ্রহণ করে আমাদের হর্ষবর্ধন। তাহলে প্রিয়দর্শী বইটি লিখেছেন হর্ষবর্ধন, প্রিয়দর্শী রত্নাবলী। এবং হর্ষবর্ধন কিন্তু আমাদের শিলাদিত্য উপাধিও গ্রহণ করেছিলেন। তারপরে আমরা চলে যাব পরের কোশ্চেনটা দেখো, কালিদাস কার সভাকবি ছিল? কালিদাস সভাকবি ছিল কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিল কি? আমাদের কালিদাস। ঠিক আছে। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত যার অপর নাম হচ্ছে কিন্তু বিক্রমাদিত্য। কি? বিক্রমাদিত্য। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু নবরত্ন ছিল। মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় 9জন মহান ব্যক্তিদের নিয়ে একটা দল বা গোষ্ঠী গঠন করেছিল, যার অপর নাম নবরত্ন বলে আমরা জেনে থাকি। যেখানে কালিদাস ছিল, অশ্বঘোষ ছিল, আরও অনেক ব্যক্তিত্ব কিন্তু ছিল। এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কি? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কিন্তু কি? চন্দ্রগুপ্ত। ঠিক আছে। তারপরে দেখো, মেঘদূত এই বইটি কে লিখেছেন? এই মেঘদূত এই বইটি লিখেছেন কিন্তু কালিদাস। কালিদাস যে দ্বিতীয় চন্দ্রগুপ্তর সভাসদের নবরত্নের অন্যতম মেম্বার বা অন্যতম সদস্য ছিল। তাই কালিদাস কিন্তু মেঘদূত বইটি লিখেছেন। পল্লব বংশের শেষ রাজাকে? পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে কিন্তু প্রথম নরসিংহ বর্মন। তাহলে পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম নরসিংহ, শ্রেষ্ঠ রাজা হচ্ছে প্রথম নরসিংহ বর্মন। গুপ্তাব্দ প্রচলন কত সালে হয়? গুপ্তাব্দ প্রচলন হয় কিন্তু 320 সালে। কি?
320 সালে কিন্তু গুপ্তাব্দ প্রচলন হয়, ঠিক আছে। অশোক যখন সিংহাসনে বলে তাহলে কি তখন হয়েছিল একটা 78 খ্রিস্টাব্দে অশোক একটা কিন্তু শকাব্দ চালু করেছিল, ঠিক আছে। আর গুপ্তাব্দ 320 সালে হয়েছিল। কনিষ্কের সভাকবি কে ছিল? কনিষ্কের সভাকবি ছিল কিন্তু অশ্ব ঘোষ। কে ছিল? অশ্ব ঘোষ ছিল কিন্তু কনিষ্কের সভাকবি। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কিন্তু আমাদের শিমুখ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা আমরা কে? শিমুখ। সাতবাহন বংশে অনেক মহান মহান রাজা ছিল, যেমন প্রথম গৌতমীপুত্র সাতকর্ণী, ঠিক আছে, গৌতমী বলশ্রী, এগুলো সব কিন্তু সাতবাহন বংশের রাজা ছিল। কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করে? বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাই দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করে এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তর কিন্তু নবরত্ন স্ট্যাবলিশ বা নবরত্ন তৈরি করেছিল 9 জন ব্যক্তিদের নিয়ে। শকাব্দ কে প্রচলন করে? শকাব্দ প্রচলন করে কিন্তু কনিষ্ক। তাহলে আমাদেরকে কনিষ্ক কী করেছিল না, কুষাণ বংশের রাজা কনিষ্ক কিন্তু শকাব্দ চালু করেছিল 78 খ্রিস্টাব্দে, ঠিক আছে। গান্ধার শিল্প এক ধরনের আর্কিটেক্ট বা এক ধরনের আমরা বলতে পারি শিল্প। গান্ধার শিল্প কিন্তু কুষাণদের আমলে বৃদ্ধি পেয়েছে আমাদের ভারতে। তাহলে গান্ধার শিল্প প্রচার বা গান্ধার শিল্প প্রসার হয়েছে আমাদের ভারতে কুষাণ যুগে, ঠিক আছে। পুনা চুক্তি কত সালে হয়? পুনা চুক্তি হয় কিন্তু 1932 সালে, কি না আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে পুনা চুক্তি হয়েছিল ইয়ারবাদা জেলে। কি গান্ধীজি ইয়ারবাদা জেলে, পুনের ইয়ারবাদা জেলে যখন বন্দি ছিল, সেখানে কিন্তু গান্ধী এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে একটা চুক্তি হয়েছিল, যেটাকে আমরা বলে থাকি কিন্তু পুনা চুক্তি নামে আমরা জেনে থাকি। মাস্টারদা কে পরিচিত? মাস্টারদা সূর্য সেন, এটা আমরা সবাই জানি। সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত। স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি দিন অন্বেষণ কে করেছে? স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি দিন অন্বেষণ করেছে কিন্তু আমাদের যতীন দাস, ঠিক আছে, বা যতীন্দ্রনাথ দাস। গান্ধী আরোহণ চুক্তির অপর নাম কি? গান্ধী আরোহণ চুক্তি কিছুক্ষণ আগে বললাম, গান্ধী আরোহণ চুক্তির অপর নাম হচ্ছে দিল্লি চুক্তি। কি দিল্লি চুক্তি? কাকোরি ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত কে? কাকোরি ষড়যন্ত্র মামলা যেটা 1926 সালে হয়েছিল, সেই কাকোরি ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত হলো কিন্তু রামপ্রসাদ বিসমিল, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়েছিল? রাইটার্স বিল্ডিং অভিযান অরবিন্দ ঘোষ রাইটার্স বিল্ডিং অভিযানের সাথে যুক্ত ছিল। সেই রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল কিন্তু 1930 সালে। কত সালে? 1930 সালে কিন্তু রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল, ঠিক আছে। রাশিয়ার বলশেভিক আন্দোলন কত সালে হয়েছিল? এটা আমাদের ইন্টারন্যাশনাল হিস্ট্রি হয়ে গেল বা ওয়ার্ল্ড হিস্ট্রি। রাশিয়ার বলশেভিক আন্দোলন হয়েছিল 1917 সালে, ঠিক আছে। 1917 সালে রাশিয়ার বলশেভিক কি আন্দোলন হয়েছিল। আচ্ছা, রাশিয়া হচ্ছে কিন্তু সবচেয়ে লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বড় দেশ কিন্তু আমাদের রাশিয়া, ঠিক আছে। রাশিয়ার সাইবেরিয়ার বৈকাল লেক কিন্তু সবথেকে ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড। আর রাশিয়ার ভস্টকে কিন্তু সবথেকে সবচেয়ে নিম্নতম তাপমাত্রা যায়, মানে কি কোল্ডেস্ট এরিয়া আর কি আমাদের রাশিয়ার ভস্টক। আর ঠিক আছে, চলো আজকে কতগুলো কোশ্চেন করলাম? আজকে প্রায় আমরা 50টা কোশ্চেন করলাম। এই 50টা কোশ্চেন তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। এবং আরও সময়ে আরও আমাদের ক্লাসের স্পিড বাড়িয়ে দিয়ে আরও আমরা 50টা থেকে আমরা 60-70টা করে কোশ্চেন কিন্তু আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। তো চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এবং ভালো করে কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা প্র্যাকটিস করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।